নমস্কার, বাংলা স্ফেয়ারে রাত্রি 10টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, ইলেকশন তো সর্বত্র হচ্ছে। বিহারে আগামীকাল, পশ্চিমবঙ্গে কয়েক মাস পরে, একই সঙ্গে তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি ইত্যাদি। কিন্তু একটা খুব সাংঘাতিক নির্বাচন গতকাল আমেরিকাতেও হয়ে গিয়েছে, এবং এই নির্বাচনের ফলাফল দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছে যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে 1 বছরও কাটেনি, এর মধ্যেই তারা যেভাবে ধ্যাস্টামি করতে শুরু করেছে মার্কিন জনতার কাছে, তা আদৌ আর মনোপুত হচ্ছে না। অতএব এই রায়কে আমেরিকার রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল এবং বিশেষজ্ঞ, তারা সকলেই এক বাক্যে একটা ট্রাম্প বিরোধী ঝড়ের সঙ্গে তুলনা করছে। আপনাদের স্মরণে থাকতে পারে, বেশ কিছুদিন আগে যখন 70 লক্ষ লোক আমেরিকার 50টা স্টেটের প্রত্যেক কটিতে নো কিংস, উই ডোন্ট ওয়ান্ট এনি কিং এই প্ল্যাকার্ড লাগিয়ে রাস্তায় নেমেছিল, সেদিনই বোঝা গেছিল মার্কিন জনতা ভিতরে ভিতরে ফুঁসছে। আজ মানে 4ই নভেম্বর আমেরিকান টাইমে সেখানকার বেশ কয়েকটি নির্বাচন রিপাবলিকানদের তো শুধু ধরাশায়ী করেছে তাই নয়, ক্যালিফোর্নিয়ায় গভর্নর নিউবাম যে সাহস দেখিয়ে একটা গণভোট মতো করেছিলেন, সেই ভোটেও ক্যালিফোর্নিয়ার মানুষ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সেই প্রস্তাব সমর্থন করেছিল। সব মিলিয়ে আমেরিকার ইস্ট কোস্ট, ওয়েস্ট কোস্ট দুদিকেই শুধু ট্রাম্প বিরোধী হাওয়া। ট্রাম্প অবশ্য এতে কি ঘাবড়ানোর ব্যাপার? যখন সিপিএম জিতত, দিদি যেমন বলতেন সায়েন্টিফিক রিগিং, আর বরুণ সেনগুপ্ত তার সঙ্গে তবলা সহযোগে একই কথা বলতেন, তেমনি ট্রাম্পও বলেছেন দিস ইজ এ রিগড ইলেকশন। তিনি না জিতলেই সেটা রিগড, আর তার দল না জিতলেও সেটা রিগড, ডেমোক্র্যাটরা জিতলেই সেটা রিগড। একেবারে মনে হয় যেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক তরজার প্রতিধ্বনি মার্কিন মুলুকেও শুনতে পাচ্ছি। কিন্তু সে কথা থাক। গতকাল ভোট হয়েছে 3টে স্টেটে, ইস্ট কোস্টের। তার মধ্যে একটা হলো নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ভার্জিনিয়া। সকলে তার আগে থেকেই বলতে শুরু করেছিলেন এবছর যেন মার্কিন জনমতের একটা পরীক্ষাগার হয়ে উঠেছে এই 3টে স্টেটের নির্বাচন। এখন তার রায় জানিয়ে দিয়েছে যে মানুষ বিভাজনের রাজনীতিতে, নেতাদের শূন্য প্রতিশ্রুতিতে, ইমিগ্র্যান্টদের বিরুদ্ধে অমানবিক একটা আচরণের বিরুদ্ধে একেবারে সোচ্চারে রায় দিয়েছেন। তারা উপদ্রব চান না, তারা চান চরম বাস্তব স্বস্তি। আবার সেই আমেরিকার রাজনীতিতেও ফিরে আসছে রুটি কাপড়া মাকানের গল্প। খাদ্য চাই, বাসস্থান চাই, চিকিৎসা এবং জীবনের নিরাপত্তা চাই। 1994 সালে বিল ক্লিন্টন যখন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই নির্বাচনটা আমি কভার করেছিলাম। তার প্রধান স্লোগান ছিল ইট ইজ দ্য ইকোনমি স্টুপিড। আর এবারের নির্বাচন থেকে
যেটা ঘোষিতভাবে না হলেও অঘোষিতভাবে বলা হয়ে গেল, সেটা হচ্ছে ইট ইজ অ্যাফোর্ডেবিলিটি স্টুপিড। এবার আসল কথা হচ্ছে, ট্রাম্প ক্ষমতায় আসা স্তক মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, অন্যদিকে জিনিসের দাম হু হু করে বেড়েছে। নিউ জার্সি থেকে ভার্জিনিয়া সব জায়গাতেই ভোটারদের একটাই অনুযোগ ছিল, মজুরি বাড়েনি, বাজার দর বেড়েছে, বাড়ি ভাড়া অগ্নিমূল্য আর স্বাস্থ্যসেবার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে। তারা বলেছেন, আমরা আর বাম ডান বিতর্কে আগ্রহী নই, আমরা এমন সরকার চাই যে সরকার আমাদের দুধ, ডিম, গ্যাসের সরবরাহটা সুলভে করতে পারবে। এই অর্থনৈতিক বাস্তবতাই কিন্তু প্রায় অন্তরালে চলে যাওয়া ডেমোক্র্যাটদের কাছে মৃত সঞ্জীবনী সুধার মতো হয়ে উঠেছে। এখন তারা বলেছেন এর সুযোগ নিয়ে যে সরকারের কাজ শুধু কর কমানো নয়, মানুষকে বাঁচিয়ে রাখবে তবে তো কর। অন্যদিকে রিপাবলিকানদের ট্যাক্স কাট আর ট্রাম্পের যে নিজস্ব ব্র্যান্ডের পপুলিজম ভোটারদের কাছে এখন বড় লোকের সুবিধার রাজনীতি বলে মনে হয়েছে। প্রথমেই অবশ্য নিউ ইয়র্ক দিয়েই আলোচনা শুরু করা যাক। সেখানে প্রত্যাশিতভাবেই ভারত, তার মা যেহেতু ভারতীয়, আধা ভারতীয়, মুসলিম, তরতাজা এক যুবক জোহরান মামদানি এই প্রথম নিউ ইয়র্কের মতো শহরের মেয়র হলেন, এবং সেটাকে তিনি আজকে অ্যাকসেপ্টেন্স স্পিচে নিউ ইয়র্কের সিটি হলে দাঁড়িয়ে তিনি সমর্থকদের বললেন, এই নিউ ইয়র্ক কিন্তু দেশেরও প্রতীক, এবং প্রতিজ্ঞা করলেন নিউ ইয়র্ক হবে মানবতার শহর, বিভাজনের নয়। এমন একটা শহর যেখানে মুসলিম এবং ইহুদিরা শান্তিপূর্ণ সহাবস্থান করবেন, যেমন তারা অতীতে করে এসেছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি, বয়স কম, রক্ত টকবক করছে, আমি তার অ্যাকসেপ্টেন্স স্পিচ হুবহু শুনেছি। তিনি একবার তো জওহরলাল নেহরুর একটা স্পিচ থেকে কোট করলেন যে একটা জাতির জীবনে এই ধরনের মুহূর্ত খুব কম আসে, আর ট্রাম্পকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আই নো ইউ আর ওয়াচিং, ইফ ইউ আর ওয়াচিং প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আপনার রাজনীতি এদেশের মানুষকে আলাদা আলাদা দ্বীপে নির্বাসিত করে রেখেছে, আমরা তাদের আবার এক করব বলে মনস্থ করেছি। এবং নিউ ইয়র্কে যেটা ঘটেছে সেটা হলো তরুণ, অভিবাসী এবং সংখ্যালঘু ভোটারদের এক অভূতপূর্ব সমন্বয়, যেটাকে যার জন্যে এই মামদানির রাজনীতিটাকে অনেকে বলছেন সেই আগমার্কা সোশ্যালিস্ট রাজনীতি। তিনি বাড়ি ভাড়ার কমানোর পক্ষে আন্দোলন করেছেন, ট্যাক্সি ইউনিয়নের সঙ্গে বসে অনশন করেছেন। অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গে বামপন্থীদের যে কাজ করতে দেখেছি অতীতে, নিউ ইয়র্কের মতো শহরে মামদানি সেটা করে এবং এইরকম বিপুল ভোটে জিতে প্রমাণ করেছেন যে আসলে গরিব মানুষের কথা ভাবাটাই গোলার্ধের যে কোনো প্রান্তে
রাজনৈতিক সাফল্যের একমাত্র চাবিকাঠি। তিনি বলেছেন যে তার ভোট শুধু দলীয় নয়, এটা একটা সাংস্কৃতিক বার্তা। কি বার্তা? না, আমরা নতুন আমেরিকা চাই, যেখানে থাকবে করুণা, ন্যায় এবং ইনক্লুসিভনেস। ইচ্ছে করলে আমি মামদানিকে নিয়েই একটা এপিসোড করতে পারতাম, কিন্তু সেটা করছি না, কারণ আরও কতগুলো গুরুত্বপূর্ণ নির্বাচন তো হয়েছে। এবার আসা যাক ভার্জিনিয়া। ভার্জিনিয়ায় এবার বলতে গেলে সত্যি নতুন ইতিহাস রচিত হয়েছে। অ্যাবিগেইল স্প্যানবার্গার এই স্টেটের প্রথম মহিলা গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। এটা যে শুধু লিঙ্গ রাজনীতির বিজয় সূচিত করছে তাই নয়, বরং এটাকে অনেকেই একটা বাস্তব রাজনৈতিক মোড় হিসেবে দেখছেন। একটা রক্ষণশীল স্টেটে একজন মহিলার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস চট করে আমেরিকা দেখেনি, ভার্জিনিয়া তো নয়। সুতরাং একই সঙ্গে দুটো ইতিহাস যেন মিলে গেছে, একটা ট্রাম্প বিরোধিতার আর একটা নারী শক্তির উত্থানের। স্প্যানবার্গার তার প্রচারে বলেছিলেন, আমি রাজনীতির নয়, সেবার উত্তরাধিকার চাই। তার ভাষা ছিল, যে নারীরা পরিবার চালান তারা জানেন কিভাবে সীমিত সম্পদে দিন চলে। সেই বোধ থেকেই আমি এই স্টেট চালাতে চাই, এবং এই বাস্তব ও সংযমী বার্তাই তাকে জনমানুষে গভীরভাবে বিশ্বাসযোগ্য করে তুলেছে অতি অল্প সময়ের মধ্যে। নিউ জার্সিতে মাইকি শেরিল, তিনিও মহিলা, তিনি জয়ী হয়েছেন। তার প্রচার স্লোগান ছিল অতীব সরল, আমরা ট্রাম্পকে নয়, ট্রুথকে বেছে নিচ্ছি। নট ট্রাম্প বাট ট্রুথ। পুরো প্রচার জুড়ে তিনি ট্রাম্প বিরোধী অবস্থানকে কার্যত এক ধরনের নাগরিক আন্দোলনে পরিণত করতে পেরেছিলেন। নিউ জার্সির জনতা দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছে, তারা ঘৃণার রাজনীতি দেখতে দেখতে ক্লান্ত, অর্থনৈতিক টানাপোড়েনে ব্যতিব্যস্ত। এই ক্রান্তিকালে তারা এমন একজন মানুষকে তাদের স্টেটের গভর্নর হিসেবে চান, যিনি ঝগড়া করবেন না, সমাধান তৈরি করবেন মানুষের মঙ্গলার্থে। এর ফলে রিপাবলিকানরা একেবারে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, তাদেরই একদা গড়ে। এখন এর বাইরে আরও একটা ভোট হয়েছে, সেটা ক্যালিফোর্নিয়ায়। সেখানকার ডেমোক্র্যাট গভর্নর, যিনি সেই 2009 সাল থেকে অত বড় বৃহত্তম স্টেট ক্যালিফোর্নিয়ার অত্যন্ত জনপ্রিয় গভর্নর হয়ে বসে আছেন, তিনি একটা সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। সেই পদক্ষেপটা হলো যে একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচনের মধ্যবর্তী সময়ে কংগ্রেশনাল ম্যাপ, অর্থাৎ আমরা ভারতে যেটাকে ডিলিমিটেশন বলি, সেটা করা যাবে কি যাবে না তার উপরে গণভোট। এটার নাম ছিল প্রপোজিশন 50। হেরে গেলে এটা ডেমোক্র্যাটদের পক্ষে একটা বিরাট বড় ধাক্কা হিসেবে আসত, কিন্তু নিজের স্টেটের মানুষের উপর এই ভদ্রলোকের বিশ্বাস এতখানি যে তিনি কোনো রকম চিন্তা ভাবনা না করে সংশয়াতীতভাবে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এর ফলে কি হয়েছে?
যে এর মানে হচ্ছে কংগ্রেসের মধ্যবর্তী সময়েই একটা স্টেট ইচ্ছে করলে নতুন করে জনসংখ্যা ও অভিবাসনের পরিবর্তনের ভিত্তিতে কংগ্রেশনাল সিটগুলোকে নতুন করে রূপ দিতে পারে। এবং এর ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ক্যালিফোর্নিয়ায় এখন যেসব রিপাবলিকানরা দু চারজন জিতে সেনেট অথবা কংগ্রেসে গেছেন, এই মধ্যবর্তী নির্বাচন যেটা পরের বছর হবে, সেই আসনগুলো ডেমোক্র্যাটদের বগল দেওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা প্রভূত। অর্থাৎ রিঅর্গানাইজেশন অফ দিস ম্যাপ উইল গো টু হেল্প দ্য ডেমোক্র্যাটস ট্রিমেন্ডাসলি। এবং এই জন্যই ট্রাম্প একেবারে আদা জল খেয়ে এর বিরোধিতা করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে একবার যদি এই প্রপোজিশন 50 পাস হয়ে যায় তাহলে ডেমোক্র্যাটরা ওই স্টেটে কার্যত অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াবে। আর শেষ পর্যন্ত সেটাই হলো। এখন তাহলে এই যে এতগুলো নির্বাচন এবং একই ধরনের মানুষের রায় থেকে কি কি বার্তা যাচ্ছে? দেখুন, আসল বার্তা যাওয়ার কথা রিপাবলিকানদের কাছে। তাদের এই ট্রাম্প নির্ভর রাজনীতি সমাজের মধ্যে গায়ের জোরে বিভাজন করার একেবারে নক্কারজনক পন্থা, অতীতের ভয় দেখিয়ে নানাবিধ আজগুবি প্রচার চালানো, ভোটাররা আর এসবে দমে যাওয়ার পাত্র নন। এর ফলে যেটা হবে, 2026-এ যে মিড টার্ম ইলেকশন হবে, অনেকে বলছেন তার আগে এটা একটা ওয়ার্নিং সিগন্যাল। যদি রিপাবলিকানরা তাদের বার্তা ও নেতৃত্বের ধরন না বদলায়, তবে মধ্যবিত্ত ও শহুরে ভোটারদের আস্থা তারা ফেরাতে পারবেন না। এখন এর মধ্যে দিয়ে কোনো কোনো তাত্ত্বিক এবং গবেষক বলছেন যে আমেরিকার রাজনীতিতে এক ধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তনও যেন প্রতিফলিত হয়েছে এর ফলাফলে। অর্থাৎ ভোটাররা আর আবেগে আন্দোলিত হচ্ছেন না, তারা চান যাহা বাস্তব সেটাকেই শিরোধার্য করতে। ধর্ম, ইমিগ্রেশন, ওয়েপন্স, অ্যাবর্শন ইত্যাদিকে পিছিয়ে রেখে, যেগুলো সব ট্রাম্পের একেবারে কর্নারস্টোন অফ হিজ পলিসিস, তারা বলছে, তারা একটাই প্রশ্ন তুলেছিলেন ভোটের আগে, আমাদের জীবন কি আগের চেয়ে সুরক্ষিত, সাশ্রয়ী ও সম্মানজনক হয়েছে, নাকি শুধু বিল গেটস আর ওয়ারেন বাফে, জুকারবার্গদের পকেটই ভারী হয়েছে, আর মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং তারপরে গরিব, তারপরে হোমলেস, তাদের অবস্থা দিনকে দিন খারাপ থেকে খারাপ হতে চলেছে। এরপরেই একটা ডিফাইনিং মেসেজ যেটা তারা দিয়েছেন, and how much I wish that message should also be replicated in case of West Bengal, সেটা হলো তারা বলেছেন এগুলোর ভিত্তিতে নিজেকে একটা প্রশ্ন করুন, যদি উত্তরটা সদর্থক হয় তাহলে রিপাবলিকানদের ভোট দেবেন, আর যদি না হয় তাহলে দয়া করে কে কোন দল আপনি অতীতে করেছেন সেটা ভুলে যান, ভোট দেন পরিবর্তনের পক্ষে।
প্রশান্ত কিশোরের বিহারে একই আওয়াজ উঠেছে, ভোট চেঞ্জ নট কাস্ট। এখানেও ভোট ফর চেঞ্জ নট ফর পার্টি। আমার বঙ্গবাসীরা যদি এই বার্তা শোনেন, কজন শুনবেন, শুনলেও বিশ্বাস করবেন বলতে পারি না, কিন্তু আশা করতে কি দোষ আছে। এখন নিউ ইয়র্কের মতো একটা বহুজাতিক শহর, একটা অপার বিস্ময়ের ভরকেন্দ্র বলতে পারি, সেখানে সমাজবাদের তরঙ্গ জাগছে। তেমনি ভার্জিনিয়ার মতো কনজারভেটিভ স্টেটেও মধ্যপন্থী নীতি জনপ্রিয় হচ্ছে। আর এই দুই ধারার যে নীতির মিশ্রণ বা মিলন, প্রগতিশীল আদর্শ আর মধ্যপন্থী বাস্তববাদ, হয়তো নতুন আমেরিকার জন্ম দিলেও দিতে পারে। তার ফলে ডেমোক্র্যাটদের এই যে ইস্ট কোস্ট ওয়েস্ট কোস্ট সর্বত্র এই জয়, সেটা কোনো একক ইস্যুর ফল নয়। এটার একটা বহুমাত্রিক চেহারাও আছে। সেটা হলো অর্থনীতি, টলারেন্স, উইমেন লিডারশিপ এবং সবার ঊর্ধ্বে সিটিজেন্স কনসিয়েন্স। অনেকে বলছেন অনেক দিন পরে আমেরিকার রাজনীতি নাকি আবার জনগণের দিকে ফিরে তাকাতে বাধ্য হচ্ছে। মহাদেশের এক প্রান্তে, আমেরিকার এক প্রান্তে তরুণ মেয়র বলছেন মানবিক শহর গড়ব, অন্য প্রান্তে একজন নারী গভর্নর তিনি ঘোষণা করছেন সংযমী শক্তি। আর এই দুই কণ্ঠ মিলে গিয়ে একটা বার্তা দিচ্ছে হাডসন নদীর কাছ থেকে, যে আমরা এবার নতুন পথে হাঁটব, যে পথে ধর্ম নয়, জাত নয়, ব্যক্তি পুজো নয়, মানুষের যে ন্যূনতম বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, যেটুকু সহানুভূতির প্রয়োজন, মর্যাদার প্রয়োজন, আমরা সেটাকেই পাথেয় করে এই পথ চলব। এবং এই রাজনীতি হয়তো আগামী দশকের আমেরিকাকে গড়বে। একটা দেশ যেখানে অ্যাফোর্ডেবিলিটি শুধু অর্থনীতি নয়, ন্যায় ও মানবিকতার নতুন নাম। সুতরাং এত বড় একটা ঘটনা আমেরিকায় ঘটে গেল যে আমি সংক্ষেপে এ নিয়ে আলোচনা করার লোভ সংবরণ করতে পারলাম না। পাদটিকায় শেষে একটা কথা বলি, দেখুন, অতিবার বাড়লে ঝড়ে পড়ে যাবে, এই যে আমাদের গুরু ঠাকুররা শিখিয়েছিলেন, সেটা সব দেশে সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়। আমাদের এই গাঙ্গেয় উপত্যকার পলিমাটিতে কি একটা ব্যাপার আছে জানি না, যে অতিবার যারা বেড়ে 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 তাল গাছকে ছাড়িয়ে গেছে, তারা এখনো গর্জন করছে, আর মানুষ নাচার হয়ে ভাবছে আমরা কি বা করব। নমস্কার, ভালো থাকবেন।